প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ। আরও রয়েছেন তরুণ রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফয়জুল হক। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব এম এ আজিজের কাছে। এম এ আজিজ, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সম্মেলন হয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আপনি জানেন। সেখানে তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং সেখানে যে বিষয়টি এখন খুব বেশি আলোচিত হচ্ছে, নতুন রাজনৈতিক দলের উত্থান, সেই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে নতুন রাজনৈতিক দলের উত্থান নিয়ে কারো বিচলিত হওয়ার কিছু নেই, গণতন্ত্রে এরকম নতুন রাজনৈতিক দল আসবে। উনি আসলে এটাকে স্বাগতই জানিয়েছেন। উনি বলেছেন যে বিএনপি বহুমত চর্চার পক্ষে, এবং তিনি অন্য একটি কথা বলেছেন এই প্রসঙ্গে, অন্যভাবে বলেছেন যে জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সে রায় দেবে, কিন্তু যারা জনগণের আদালতের মুখোমুখি হতে ভয় পায় অথবা তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠানে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। আমার মনে হয় তার বক্তব্য, যদি বড় দলের নেতা হিসেবে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমার মনে হয় বাস্তবধর্মী কথাই বলেছেন। প্রথমত, যে নূতন দলের ব্যাপারে বিচলিত হবার, 18 বছর বয়স হলে তো যে কেউ রাজনীতি করতে পারে, এখানে তো বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু আলোচনা আসছে এই কারণেই যে ছাত্ররা, সরকারের মধ্যে 3 জন উপদেষ্টা আছে, বাইরে তারা ছাত্র সংগঠন করতে চাচ্ছে, অর্থাৎ ফাইনালি রাজনৈতিক সংগঠন করার কথা। এই কারণে অনেকেই বলছে এটা কিংস পার্টি। আবার বলা হয়, তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে বিএনপিও তো তাহলে কিংস পার্টি। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো, বিএনপি কিন্তু অনেক সিনিয়র নেতা টেতা নিয়ে অনেক দিন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, পার্টিটা আন্দোলন করতে করতে এখন পার্টি হয়ে গেছে। আর এখানে সম্পূর্ণ এক শ্রেণীর, স্কুল থেকে ইউনিভার্সিটির এক শ্রেণীর। এখানের অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে ভালো না, আমি অনেক জায়গায় বলেছি। দেখেন, সবচাইতে নিবেদিত ট্রেন্ড যুব সমাজ মিলে জাসদ হয়। মুক্তিযুদ্ধের অধিকাংশই মুক্তিযুদ্ধ ছিল, অর্থাৎ 9 মাসের ট্রেনিং ছিল। তারা কিন্তু এরকম একটা আন্দোলন, মানে আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ তৈরি হয়, কিন্তু তাদের হঠকারিতার কারণে সেই জাসদ কিন্তু অনেকটা বিলুপ্ত, নামকে আসতে 2-1টা টুকরা আছে। তো এখানে ছাত্ররা ধরেন সংগঠিত ছিল, তারা একটা রাজনৈতিক দল। 1 নম্বর কথা হচ্ছে, একটা শ্রেণী, মানে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত অনেকের লেখাপড়া শেষ হয়নি। এখানে একটা প্রশ্ন হলো যে এক শ্রেণী, এটা রাজনীতিটা বাংলাদেশের কালচার, রাজনৈতিক কালচার, সংস্কৃতিকে মাথায় নিয়ে চিন্তা করতে হবে। এক শ্রেণী নিয়ে পলিটিক্সের সারভাইভ করার নজির নাই, পরিস্থিতিও নাই। 1। 2 নম্বর হচ্ছে, এই যে ছাত্ররা যে সরকার চালানোর ব্যস্ত, হ্যাঁ, লেখাপড়া কই যাবে? অটোমেশনের যুগ, রোবট, ডেটা সায়েন্স, আইটিও মানুষকে রিপ্লেস করতেছে। আমি নিজে লিখেছি, বিরাট করে ছাপা হয়েছে, নিজে লিখেছি যে আগামী 10 বছরের পরে এই বাংলাদেশে যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে, এই লোকগুলো সব বেকার হবে, প্রবাসের লোক থাকবে না। আজকে আপনি প্রশ্ন উঠাচ্ছেন যে ছাত্রদের লেখাপড়া কোথায়? যখন আন্দোলন হচ্ছিল, স্বৈরাচারকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে, তখন তো আপনারা এই প্রশ্নটা উঠান না, প্রশ্নটা উঠানোর স্বৈরাচারের, তখন তো এটা তো বোঝাই যাচ্ছে যে সব দল আছে। এটা যে বরাবর আগেও বলেছি যে যে কোনো একটি ঘটনায় স্বৈরাচারের পতন ঘটবে। এখন হয়তো বোঝা যাচ্ছে না, পতন ঘটবে। ওই জিনিসটা পতন ঘটেছে। পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করে, মাঝখানে স্থিমিত হয়ে যায়। পরে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা নামে, তখন কিন্তু আন্দোলন ফুললিঙ্গের মতো ফুটে যায়, শুরু হয়। এবং সাইদ যখন রংপুরে আবু সাইদ মারা যায়, তখন কিন্তু রাজনীতি বেগবান হয়। ছাত্ররা এক শ্রেণীর হলে এটা কিন্তু সারভাইভ করা কঠিন হবে। দ্বিতীয়ত, যে লাস্ট বলছেন যে কি তারেক রহমান নির্বাচনের ব্যাপারে বলছেন। হ্যাঁ, নির্বাচন ব্যাপারটা হলো যে কোনো রাজনৈতিক দল তো দাতব্য প্রতিষ্ঠান না। ইলেকশন হবে, নির্বাচন করবে, ফেল করবে, পাশ করবে। আর বিএনপি বড় দল,
তাদের ভিতরে নেতা কর্মীদের ভিতরে ধারণা আছে নির্বাচন হলে তারা জিতবে, সুতরাং তারা তো নির্বাচন চাইবেই। আর নির্বাচনেই স্বাভাবিক, গণতন্ত্রে তো নির্বাচনের ফলাফলের উপরেই নির্ভর করবে কে হারবে কে জিতবে। এখন ধরেন এটা তো বোঝা যায় যে অন্তত পক্ষে আপনি ব্যাখ্যা না দিলেও বোঝা যায়, যেমন জামাত নির্বাচন একটু এখন কিন্তু আবার আগে যাচ্ছে, আগের থেকে একটু শিফট হয়েছে। ডক্টর ফয়জুল হক, এই যে তারেক রহমান সাহেবের যে বক্তব্য, এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, তারেক রহমান সাহেব এই 5 তারিখের পর থেকে তার বক্তব্যগুলোকে বাংলাদেশের জনগণ খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করছে, কারণ তার বক্তব্যগুলো থেকে কখনোই তিনি হিংস্রতা ছড়াচ্ছেন না। তিনি চাচ্ছেন যে ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশটা পরিচালিত হোক এবং গণতন্ত্রের একটি সুন্দরতম প্রতিফলন ঘটুক, যেটার জন্য দীর্ঘ 16 বছর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো দলগুলো আন্দোলন করেছে। বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা চরিত্র ছিল যে বহুদলীয় গণতন্ত্র। তো সেই সেন্স থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের ছাত্ররা দল করতে পারে, অন্য ছাত্র ছাড়া বাহিরের মানুষরাও দল করতে পারে, এবং বাংলাদেশে এই সরকার আসার পরেও সম্ভবত ইতিমধ্যে আরও 2-3টি দল নিবন্ধনও পেয়েছে, তারা রাজনৈতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তো দল আসবে দল যাবে, তাতে আমাদের কোনো বিষয় নয়। তারেক রহমান সাহেবের এই বক্তব্য থেকে দুটো মেসেজ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। প্রথমত হচ্ছে যে তিনি সফট ওয়েতে চাচ্ছেন যে আমরা ঐক্যবদ্ধের ভিত্তিতে সবাই চলি, আবার একটু কঠোরভাবেও তিনি বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে কোনো হঠকারী সিদ্ধান্ত কিংবা দল গঠনের নামে পিছনে কোনো কর্মকাণ্ড ঘটে কিনা বা কোনো ধরনের কুচক্রী মহলদের হাত থাকে কিনা, এটা তো স্বাভাবিকভাবে একজন রাজনৈতিক সংগঠনের নেতা হিসেবে তার ধারণায় থাকতেই পারে। বাংলাদেশে আমরা চাই যে শিক্ষার্থীদের এই দলটি আসুক। শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের উপর ভিত্তি করেই একটি দল কিংবা সামাজিক অর্গানাইজেশনগুলো প্রতিষ্ঠিত হয়। এটা ইতিহাসের পাতা থেকে সর্ব অবস্থায় আপনি দেখবেন যে দলগুলোর তো প্রথমত কাজ থাকে দেশ নিয়ে ভাবনা, রাষ্ট্র নিয়ে ভাবনা, দেশের স্বাধীনতা নিয়ে ভাবনা, গণতন্ত্র নিয়ে ভাবনা। সেই জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় ছাত্ররা এখন যদি দল গঠন করে সেটা কোনো অপরাধ নয়, বরং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মধ্য দিয়েই ছাত্র জনতার ভালোবাসা কেড়ে নিতে হবে। কিন্তু ছাত্র জনতাকেও যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই দলটা যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিচালিত হয়, অস্বাভাবিক কোনো গতি না আসে, কিংবা এই দলের মধ্য থেকে কোনো ধরনের কাদা ছড়াছড়ি ছড়িয়ে দেয়া না হয়। যেমনটা বাংলাদেশে এখন অনেকের কাছে ধারণা যে ছাত্র সংগঠনরা যে অর্গানাইজেশন দাঁড় করাতে চায়, এটা করাতে গিয়ে কাউকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যেমন বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহু বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী ছিলেন এবং তাকে বিনা চিকিৎসায়, মানে বিদেশে যাওয়ার জন্য যে অনুমতি দরকার সেটা দেয়নি ফ্যাসিবাদ শেখ হাসিনা। তো সেই আমলটাকে বিএনপি কিন্তু অনেক কষ্ট করে চড়াই উতরাই পেরিয়ে আজকের এই জায়গায় এসেছে। অতএব আমি মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে প্রত্যেকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা এবং ঐক্যবদ্ধ নীতি থাকা দরকার। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া যখন শুরু হবে, নির্বাচনটার যখন ওপেন ফিল্ড ঘোষণা হবে, তখন স্বভাবতই জামাতের জায়গায় নির্বাচন করবে, ছাত্রদের দল ততদিনই প্রতিষ্ঠিত হয়ে গেলে নির্বাচন করবে, বিএনপি করবে, সেখানে যে যার ম্যান্ডেট যদি ভালো পায় সে সেখান থেকে প্রতিষ্ঠিত হবে। আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করি যে তারেক রহমান সাহেবের বক্তব্য আজ পর্যন্ত, মানে যদি আনটিল টুডে হিসাব করেন, তাহলে দেখবেন যে তিনি তার বক্তব্যের প্রত্যেকটা জায়গায় একটা চুম্বক পয়েন্ট রেখে দিয়েছেন এবং বিএনপির বা এই দলের অন্যান্য নেতাকর্মীদের বক্তব্যের তুলনায় শত হাজার গুণ ক্লিন ইমেজের বক্তব্য তিনি রাখছেন, যেটার মধ্যে কোনো অবস্থায় কাউকে খোঁচাও দিচ্ছেন না, আবার কোনো অবস্থায় অনৈক্য তৈরি হয় সেটাও তিনি চাচ্ছেন না। আমি আজিজ, তারেক রহমান সাহেব আরেকটি কথা বলেছেন যে এমন অবস্থায় কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন, এমন জিজ্ঞাসা বিএনপি তথা দেশপ্রেমিক মানুষ স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণোদিত কূটতর্ক বলে বিবেচনা করে। তিনি আরও বলেছেন যে বিএনপি মনে করে রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। তিনি কিন্তু সংস্কারের বিরোধিতা করেননি, কিন্তু উনি বলেছেন এটি একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। আগে আমরা গরু দিয়ে জমি চাষ করতাম, গরু দিয়ে ধান মাড়াই করতাম, এখন গরুর দুধ খায় আর মাংস খায়, গরু আর কাজে আসে না। অর্থাৎ বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সমাজ ব্যবস্থার যেমন পরিবর্তন হবে, আর এই বিজ্ঞানের কারণে একটা দেশের অগ্রগতির কারণে মানুষের মনোজগতেও পরিবর্তন ঘটবে। সুতরাং সংস্কারটা পৃথিবী থাকা পর্যন্ত চলবে। এখন সংস্কারটা এখনকার উপযোগী কিনা এবং আগামী 10 বছর এটা উপযোগী থাকবে কিনা বা 20 বছর থাকবে কিনা, এই চিন্তার থেকে সংস্কার দরকার।
আমার তো মনে হয় যে বিএনপি আজ থেকে অনেক বছর আগেই তারা সংস্কারের কথা প্রথম মাথায় এনেছে, প্রথম 22 দফা। পরে তাদের সাথে যারা দলগুলি ছিল তাদের সাথে মত বিনিময় করে 31 দফা করেছে। যদি এই সরকার ফেয়ার হতো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি তারেক রহমান যে সন্দেহটা করেছে, আমি তার উদাহরণ দেবো দুটো। এক হচ্ছে যে ফেয়ার হলে তাহলে 31 দফা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি দিছে, তাহলে এটাকে কেন্দ্র করে এর সাথে যোগ বিয়োগ করতে তারা কিন্তু বলেছে, এবং তাই তো করছে। এবং শুধু তাই করেননি, আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি, সেটি হলো 31 দফা তো সরকারের কাছে রয়েছে। একই সঙ্গে বিএনপি কিন্তু বিভিন্ন সংস্কার কমিশনের জন্য আলাদা কমিটি করেছে, এবং সেই সংস্কার কমিশন থেকে কিন্তু এই সংস্কার কমিশনকে তারা সুপারিশমালা দিয়েছেন। এবং এখন যারা সংস্কার কমিশনে রয়েছেন তারা কিন্তু বিএনপি নয়, শুধু আরো রাজনৈতিক দল, জামাত, বড় সবাই আমি বলছি সবগুলি কিন্তু একগোমোটেশন না 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 আমি বলছি এরা বিএনপির কোন সংস্কারকে বাদ দিয়ে করছে তা নয়, না বা না তাদের সবই গ্রহণ করছে না তাও না নয়। না 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 শোনেন, আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল, মনে হয় জনমনের ধারণা যে এদের ভিতরে দূরত্ব, কারণ হচ্ছে আপনার সংস্কারটা বাস্তবায়ন করবে কে? একটা ইলেক্টেড পার্লামেন্ট। তো আপনি রাজনীতিবিদ ছাড়া তো সংস্কার, আপনি আপনার যদি প্রত্যেকটা সংস্কার কমিশনে রাজনৈতিক দলের প্রতিনিধি রাখতেন তাহলে তো তারা এটাকে অন করতে বাধ্য হতো। তো আমার কথা হচ্ছে যে দল প্রত্যেকটা, আমি আগেই বলেছি এটা কিন্তু দাতব্য প্রতিষ্ঠান না। আপনি জামাত যেটা পছন্দ করে না সংস্কারের ভিতরে, সেইটা কোনো কারণে সব মিলে এক হয়ে ঢুকায় দিলেন, জামাত ক্ষমতা গেল, ট্র্যাশ পেপার ফেলে দিবে। বিএনপির গিলোটিন কে সংস্কার করবে? হ্যাঁ, সংস্কার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমার রাজনৈতিক দলের সাথে হার্ট টু হার্ট মিলে একসাথে সংস্কার করলে সেইটা একটা। আপনি নিশ্চয়ই জানেন জাতীয় ঐকমত্য একটি কমিটি হয়েছে যার প্রধান প্রফেসর ইউনূস স্বয়ং, ওইখানে সদস্য কোঅপ্ট করার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে যে জনগণের প্রত্যাশা যদি পূরণ করতে এই সরকার ব্যর্থ হয় তাহলে দেশ পূর্বের জায়গায় ফেরত যেতে পারে। ডক্টর ফয়জুল হক, এই সংস্কার নির্বাচন নিয়ে এটা বহুল আলোচিত, সমালোচিত, নানানভাবে হচ্ছে, এবং আলোচিত এবং সমালোচিত কেমন আমরা আজিজ ভাইয়ের বক্তব্য কিছু টের পেয়েছি। আপনি কি বলবেন? না, আমি এনজয় করতেছিলাম আজিজ ভাইয়ের বক্তব্য এবং আপনার বক্তব্য। দেখেন, এটাই তো সংস্কার, যে আমরা আমাদের মধ্যে ডায়লগ থাকবে, আলোচনা থাকবে, এটাও ওয়ান কাইন্ড অফ সংস্কার, যেটা আজকে বিটিভি দেখাতে পেরেছে। আমি মনে করি যে বাংলাদেশের এই দুটো জিনিসই আমাদের প্রয়োজন। বাংলাদেশের গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, 5 তারিখের আগে এক ধরনের রাজনৈতিক ফিল্ড ছিল, 5 তারিখের পরে ভিন্ন চরিত্র এখানে শুরু হয়েছে। এর কারণ আছে, কারণ হচ্ছে এই ফেসটা রাজনৈতিক সংগঠনের ব্যানারে হয় নাই। যেহেতু ছাত্র আন্দোলন, ছাত্র নেতারা সামনে ছিলেন, একটা নির্দলীয় নিরপেক্ষ টাইপের ছাত্ররা সামনে অবস্থান করেছেন, কিন্তু যখন ছাত্ররা সামনে নেতৃত্বে এসেছে, ছাত্রদের দাবি দেওয়ার এক্সপেকটেশন বৃদ্ধি পেয়েছে এবং জনতাও কিন্তু সেটাকে সমর্থন জানিয়েছে। 5 তারিখে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসই বলতে পারবেন পৃথিবীর ইতিহাসে সবচাইতে সর্বোচ্চ জনসমর্থন পুষ্ট একটি মানে আপনার গভর্নমেন্ট, যারা এত বেশি পরিমাণ মানুষ তাদেরকে নির্দ্বিধায় সমর্থন দিয়েছে। এবং 5 থেকে 8 তারিখ পর্যন্ত জনগণ ধৈর্য ধরে বসে থেকেছে যে ইউনূস সাহেব আসুক, ক্ষমতা নেক। এর মাঝখানে কোনো ধরনের ভিন্ন চিন্তা দেশের জনগণ করে নাই। তো সেই জায়গা থেকে জনগণের এক্সপেকটেশন হচ্ছে যে কোনো মূল্যে এখানে কিছু সংস্কার হতেই হবে। এখন আমরা বলতে পারি এটা সমর্থন করতে হলে পার্লামেন্ট লাগবে, পার্লামেন্ট সদস্যদের নির্বাচিত হওয়ার পরে তার মেন্টালিটির উপরে এটা ভিত্তি করে সংস্কার অ্যাপ্রুভ হবে না। কিন্তু যারাই এটা অ্যাপ্রুভ করবেন কি করবেন না, তারাও তো জনগণের প্রতিনিধি। জনগণের বাহিরে গিয়ে তারা একটি সুন্দর জিনিসকে বাদ দিতে পারবেন না। যেমন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি বাংলাদেশের নির্বাচন কমিশনের সংস্কার করে, আপনার সাংবিধানিক সংস্কার করে, তারপরে এই যে রাজনৈতিক যে বিভিন্ন জটিলতা রয়েছে সেখানে সংস্কার করে, ফেসিবাদ গর্জে উঠতে না পারে সেই জায়গায় সংস্কার করে, আমি মনে করি কোনো অবস্থাতেই সেটা বিএনপি আসুক কিংবা জামাত আসুক কিংবা অন্য কোনো ছাত্রদের পার্টি আসুক, কেউ সেখানে এটাকে পরবর্তীতে অ্যাপ্রুভ না করে পারবে না। এটা পারবে না এজন্য তারা কিন্তু রাজনীতিক করছে জনগণের প্রতিনিধি হিসাবে। এবং বিএনপি এবং বড় রাজনৈতিক দল সবাই কিন্তু সংস্কারের বিপক্ষে না, তারাও কিন্তু সংস্কার প্রক্রিয়াটার পক্ষে।
তবে এখানে কিছুটা মতদ্বৈততা শুরু হয়েছে এ কারণে কেউ কেউ সন্দেহ পোষণ করেন যে সংস্কারের নাম দিয়ে লম্বা সময়ে কেউ থাকার প্রক্রিয়া করেন কিনা, এবং সংস্কারের নাম দিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর অধিকারকে বন্ধ করতে চায় কিনা। যেমন অনেকেই ধারণা পোষণ করেন বিএনপি নির্বাচনে জিততে পারে, জামাত মনে মনে অবশ্যই তারাও ধারণা পোষণ করেন যে বাংলাদেশের জনগণের 13 বছর 16 বছরে অনেক পরিবর্তন হয়েছে, তাদের প্রতিও মানুষের সমর্থন থাকতে পারে। এটা দোষের কিছু না, একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, দেশের জন্য, তাতে আমি তাদেরকে নেগেটিভ বলছি না। এই দুটি দলই যে কেউ ক্ষমতায় যেতে পারে, এর বাহিরেও যে কেউ আসতে পারে। সেই জায়গা থেকে তাদের কাছে অনেক সময় মনে হয় যে তৃতীয় কোনো একটি শক্তি যখন অতিরঞ্জিত সংস্কারের কথা বলতে গিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়, তখনই এই রাজনৈতিক অঙ্গনটা আবার উত্তপ্ত হয়, যেটা আমরা এখন এই গত 2-1 দিনে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আবারও কেমন জানি ছাত্রদের সাথে, বড় রাজনৈতিক সংগঠন 2-1টির সাথে এ ধরনের মতদ্বৈততা শুরু হয়েছে। তবে সার্বিকভাবে যদি আপনি মনে করেন আমার এই বাংলাদেশে সংস্কারের বিকল্প নাই, সংস্কার করতে হবে, তবে এটা একটা লম্বা প্রক্রিয়া। এই সংস্কারটা আমি 100 সংস্কার করব না 20টা করব, আমি সেই জায়গায় প্রশ্ন রেখে বলতে চাই, তারেক রহমান সাহেবও সফট কর্নার দিয়ে বলে দিয়েছেন যে সংস্কারের বেসিকগুলো আপনারা দ্রুত শেষ করুন, পরবর্তীতে যারা আসবে তারা বাকি সংস্কার চলমান প্রক্রিয়ার মধ্যে রাখবে। জামাত ইসলামও তারা বলেছেন তাদের প্রায় 40 দফা, যদি আমি মিস্টেক না করি, তার মধ্যে 10টা দফা তারা গভর্নমেন্টকে দিয়েছেন যে এটা যে কোনো মূল্যে আপনার বাস্তবায়ন করতে হবে। তো এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা ভালো দিক, কিন্তু এখন এটা বাস্তবায়ন কতটুকু হবে, যেটা আলী রিয়াজ ভাইও একটু আমাদের আজিজ ভাই যেটা একটু শঙ্কা প্রকাশ করলেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিশনগুলো গঠন হয়েছে সব কি সঠিক প্রক্রিয়ায় হচ্ছে কিনা বা সবাই যে সঠিক জিনিসটা জানে কিনা, সেটা আমরা দেখব। আমরা অপেক্ষায় আছি যে বাংলাদেশে তারা কতটুকু সফলতা দেখাতে পারে। এখন আমাদের দেশে তো আওয়ামী লীগ এমন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল রেখে গিয়েছে যেখানে মানুষ আপনি এখন আর বাঁচতে গেলে দেখবেন যে সবই তার লোক। এখানে একেবারে চায়ের দোকান থেকে শুরু করে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট লেভেল পর্যন্ত তার কোনো জায়গায় তো বাংলাদেশের কোনো মানুষের প্রতিনিধি তারা রাখেন নাই। জনগণের সমস্ত জায়গার অধিকারগুলোকে তারা নষ্ট করে ফেলেছেন। সে কারণেই হয়তো বিদেশে কেউ থাকতে পারে, তারা এসে বাংলাদেশে আপনার এই বাংলাদেশি নাগরিক, তো তারা ব্রিটিশ নাগরিক সিটিজেন হোক কিংবা অন্য জায়গায় পড়াশোনা করুক। আমার এই জায়গাটায় কিছুটা ভিন্নতাও আছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসও তো বাংলাদেশে কতদিনই বা থাকে, সে তো বিদেশ থেকেই সব কিছু নোবেল লরিয়েট হয়েছেন, বিশ্ববরণ্য হয়েছেন, দেশে যাওয়া আসা করছেন। আমি মনে করি তাদের যোগ্যতার জায়গাটা আমাদের বিচার করতে হলে একটু সময় নিতে হবে এবং দেখতে হবে। তবে সফলতা ওইটা যদি তারা সত্যিকারই সংস্কার করে কিছু দেখাতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের মানুষ হচ্ছে, আপনি যদি কিছু সাকসেসফুলি করে দেখাতে পারেন, সেটা ডাজেন্ট ম্যাটার, পিছন দিয়ে আসেন সামনে দিয়ে আসেন, কিন্তু আপনি ভালো কিছু দেখাবেন, সে আপনার সাথে অ্যাডজাস্ট করে নিবে। কিন্তু আপনি দেখাতে পারলেন না, খুব আপনি সুফিবাদী কথা বললেন, ভদ্র ভাষায় কথা বললেন, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আপনার রেজাল্ট আউটকাম আসছে 0, সেটা পাবলিক ভালোভাবে নেবে না। যেমন 5 তারিখের পরে নৈতিকতার প্রশ্ন রাখেন আর অনৈতিকতার প্রশ্ন রাখেন, জনগণ মেনেই নিয়েছে যে হাসিনার রিপ্লেসমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহসিকতার সাথে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি এটা করেছি, ওটাই জনগণ অ্যাকসেপ্ট করবে। কিন্তু সে যদি এটা করতে গিয়ে এদিকে কতক্ষণ সেদিকে কতক্ষণ অথবা নিজে শক্ত না থাকতে পারে, তাহলে জনগণই আবার তাকে সমালোচনা করবে যে না, তোমাকে যে উদ্দেশ্যে আমরা এখানে এনেছি সেটা যায় না। আর একটা জিনিস, আমাদের রুচিরও পরিবর্তন হয় এভরি 3 মান্থ, এটা আমাদের কালচার। আপনার লাস্ট 3 মান্থ আগে যেটা আপনার বাঙালি করেছে, আগামী 3 মান্থ পরে আপনি সেটা এক্সপেকটেশন তার থেকে করতে পারবেন না। ইন বিটুইন 3 মান্থ অটোমেটিকলি আওয়ার কালচার উইল বি চেঞ্জ, আওয়ার ডিমান্ড উইল বি চেঞ্জ, আওয়ার বিহেভিয়ার উইল বি চেঞ্জ, আওয়ার টকিং উইল বি চেঞ্জ, এভরিথিং উইল বি চেঞ্জ। আপনি দেখেন আমরা 5 তারিখে একটা সমাবেশ যখন ছাত্ররা ডাকতো, বিএনপির পেজে প্রমোট করতো, জামাতের পেজে প্রমোট করতো। আজকে যখন ছাত্ররা কোনো আন্দোলন ডাকে মাত্র 5 মাসের মাথায়, তখন কিন্তু অন্য কোনো সংগঠনের অনেক জায়গা থেকেই সেটা আর প্রমোট করা হয় না। দ্যাট মিনস ইন বিটুইন 5 মান্থ উই হ্যাভ চেঞ্জ লট। এখন এই যে আমাদের চেঞ্জিংটা চলে এসেছে, এটাই হচ্ছে আমাদের একটা কালচারালি জায়গা, যে মতনৈক্য এবং বিশেষ বিশেষ জায়গায় যখন সন্দেহ শুরু হয় তখন আপন মানুষটাকেও দূরে সরে দিই। আমি সেই জায়গা থেকে আমার দেশবাসীকে এবং আপনার এই বিটিভির মাধ্যমে মনে করি যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সংস্কারটাও প্রয়োজন, নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন, আর আমাদের ছোট ভাইয়েরা যারা রাজনীতি করে নাই কিন্তু আন্দোলন করে সফলতার দ্বার প্রান্তে এই দেশে ফেসিবাদকে মুক্ত করেছে, তাদেরকেও অ্যাকনলেজ করা প্রয়োজন এবং অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন, তাদের সংস্কারগুলো টেনে আনা প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফয়জুল হক। এম এ আজিজের কাছে যাচ্ছি। এম এ আজিজ,
প্রফেসর ইউনূস সবসময় ঐক্যের কথা বলেন এবং উনি বলেছেন এই জাতির এখন মূল শক্তি হলো ঐক্য। কিন্তু সাম্প্রতিককালে আমরা প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে এবং সেই দুটো দলের ছাত্র সংগঠনের মধ্যে বিএনপি এবং জামাত, ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির, এরা পরস্পরের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলছে সেটি আসলে ঐক্যের মধ্যে এক ধরনের বিভেদের জন্ম দিচ্ছে বলে কারো কারো মন্তব্য। এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? ঐক্য আমাদের দরকার দুটো কারণে। একটা হলো ফেসিবাদ বিরোধী, আর একটা হলো আপনার সংস্কার এবং আগামী দিনে মানবিক বাংলাদেশ করার জন্য ঐক্য দরকার। কিন্তু আমাদের হচ্ছে কি, ফেসিবাদ বিরুদ্ধে ঐক্য কিন্তু ঠিক আছে। যেমন 10 তারিখে নূর হোসেন দিবসে যখন ভারত থেকে শেখ হাসিনা বলল যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিটিং করো, মিছিল করো, ওরা অপমান করলে আমি পাঠাই দেবো, পাঠাইও দিছে। ওই সময় কিন্তু ছাত্র, জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল সব ওখানে গেছে, গিয়ে প্রতিহত করেছে। তো সুতরাং আপনি ফেসিবাদ যদি হুমকি দেয় বা এই ডিস্টাবলাইজ করতে চায়, এটা কিন্তু ঠিকই ঐক্যবদ্ধ থাকবে। আপনি দেখেন ভারত কতভাবে মিডিয়া টিডিয়া কত কিছু করতেছে না, সব জায়গায় ঐক্য। আরেকটা উদাহরণ দিই, যখন আইনজীবী আলিফকে হত্যা করা হলো নৃশংসভাবে, তখন কিন্তু আবার জাতি এক জায়গায় এসে গেছে। এক জায়গায় এসে চিন্তা করেন, ভারতে যদি ওই ঘটনা ঘটতো তাহলে অন্তত 100 মুসলমান নিধন হতো। বাংলাদেশের লোক একদম স্থির, জানে বৃহৎ শক্তি আমাদের এখন আমাদের বিরুদ্ধে, ওই পতিত উস্কানি দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছে। তো অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা লৌহ কঠিন শপথ, ঐক্যবদ্ধ আছে। কিন্তু যে জায়গায় অনৈক্য, এখানে দুইভাবে দেখা যায়। একটা হলো রাজনৈতিক দল, তাদের ভিতরে তো বিরোধ থাকবেই, সামনে নির্বাচন, তারা তো একে অপরকে টপকায় ক্ষমতা যেতে চাইবেই একটা। তবে আমাদের যে ভাষা চয়নগুলি, এটা গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে না। যে ভাষাগুলি ব্যবহার করা হয়, হ্যাঁ, ছাত্রদের পক্ষতেও হয়েছে, দলগুলোর মধ্যে থেকেও হয়েছে, ভাষাগুলি ব্যবহার গণতন্ত্রে এবং মানবিক বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে এই রাজনৈতিক দল যারাই করে, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে নেতা পর্যন্ত, আমার মনে হয় ভাষা চয়ন আপনার চিন্তা করতে হবে, ভাষার চয়ন। তো এইটা কিন্তু এখন আমরা ওই কালচারে উপনীত হতে পারিনি। এটাও একটা দীর্ঘস্থায়ী প্রসেস লাগবে, দীর্ঘস্থায়ী সংস্কার লাগবে। যদি এখন আমার মনে হয় যে ইউনূস সরকার যদি ট্রেনটা লাইনে তুলে দিতে পারে, আমার মনে হয় আস্তে আস্তে সংস্কারের দিকে যাবে। এখন কিন্তু যতই বলেন, এই 5ই আগস্টের পরিবর্তনের পর কিছু তো পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আগায় নিতে হবে। আগায় নিতে হলে রাজনীতিবিদদেরকেও কিন্তু নিজের ভাষা, অর্থাৎ গণতান্ত্রিক ভাষা ব্যবহার করতে হবে। শুধু গণতান্ত্রিক চর্চা না, গণতান্ত্রিক ভাষাও ব্যবহার করতে হবে। আমার মনে হয় তাহলেই আমরা এগোতে পারব। ডক্টর ফয়জুল হক, আমার প্রশ্নের জবাবে এম এ আজিজ যেটা বলেছেন, উনি আশাবাদ ব্যক্ত করেছেন সেগুলো পরিবর্তন হবে। দীর্ঘ সময় যেটা চলছিল সেখান থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগে। আপনার কি মনে হয়? আমার কাছে একটু ভিন্ন অবজারভেশন আছে এই জায়গাটাতে। প্রথমত হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের যখন অতিরিক্ত কথাবার্তার চালাচালি বেশি হবে এবং একে অপরকে কটূক্তির মাত্রাটা, শব্দচয়নগুলো অতিরঞ্জিত হবে, তখন সেটা একটা সোশ্যাল ইমপ্যাক্ট শুরু হবে। জনতার মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আসবে যে তাহলে এরা এখনই এভাবে করছে, ভবিষ্যতে কি করবে? কারণ আপনি তো এতদিন পর্যন্ত জনগণের কাছে আইডল ছিলেন, ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি ফেসিবাদ যখন শাহবাগে অন্যায়ভাবে কাউকে মেরেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন, তখন যেটাকে আপনি নাজায়েজ মনে করেছেন, খারাপ কাজ মনে করেছেন, সেটাকেই যদি কেউ কটূক্তির ভাষায় এখনও যুদ্ধাপরাধী শুনিয়ে আসি, কিংবা শব্দচয়নের মধ্যে আমরা নিয়ে আসি যে ৭১-এর রাজাকার, অমুক শব্দ, তমুক শব্দ, এই শব্দগুলো, যদি বলে দখলদার, এই প্রত্যেকটা শব্দই কিন্তু জনগণকে ব্যথিত করে, পীড়া দেয়। এবং একটা শব্দের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। যদি দেখেন, রাজাকার শব্দটা যখন তিনি উচ্চারণ করে অতিমাত্রায় খাওয়াতে গেলেন, সমস্ত সাধারণ শিক্ষার্থীরা, রোকেয়া হল থেকে শিক্ষার্থীরা, মেয়েরা,
যাদের সাথে কোনো এই দেশের ধর্মীয় যে বিষয়গুলো তারা যে সারাদিন ওগুলো নিয়ে পড়ে থাকে এমনটা না, একদম নিউট্রাল নর্মাল স্টুডেন্টরা সেখানে কিন্তু তার বিরুদ্ধে কথা বলেছে এবং এই স্লোগানটাই আপনার সূচনা লগ্নে সকলকে ঐক্যবদ্ধ করেছে। তো সেই জায়গা থেকে আপনি যদি হিসাব করেন এই শব্দচয়নগুলো যে দলই করুক কখনোই কাম্য নয় প্রথমত। দ্বিতীয় হচ্ছে ধরেন রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষকে রক কেটেছে, হাত কেটেছে, পঙ্গু করেছে, মেরে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। এখন আমাদেরকেও যদি আমরা এই শব্দচয়ন করি, আমার প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলের নেতাকে টার্গেট করে বা কর্মীকে টার্গেট করে যে এই চরিত্রটা তাদের মধ্যে আছে, তাহলে সেটা আমার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করবে। আবার অন্য জায়গা থেকে আপনি যেটা বললেন যে এই যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এই সরকার মানে আসার পরে সবচেয়ে বেশি বিএনপি তার নেতাকর্মীদেরকে শাসন করার ক্ষেত্রে ইনস্ট্যান্ট ভূমিকা পালন করেছে, হোক সেটা ছোটোখাটো চাঁদাবাজি হোক, রাস্তায় কোনো একটা মানে ইনসিডেন্ট তারা করেছে, কিংবা সেটা আমাদের কন্ট্রোলে নাই, এরকম হয়েছে শুনেছে কিন্তু তার প্রতিবাদ করে নাই কিংবা তাকে বহিষ্কার করে নাই, এমনটা ঘটে নাই। তাহলে সেটা একটা অ্যাপ্রিসিয়েটেবল যে জবটা, যেটার জন্য জনগণের পক্ষ থেকে মিডিয়ার পক্ষ থেকে তাদেরকে থ্যাংক ইউ জানানোর কথা, সেটাকে নিয়ে যখন আবার প্রতিপক্ষ অতিরঞ্জিত তাদেরকে বিতর্কিত করতে গিয়ে এক দখলদার গিয়েছে আর এক দখলদার আসবে, এই ধরনের শব্দচয়ন করাটাও আমার মনে হয় যে জাতীয় ঐক্য বিনষ্ট করবে। একই জায়গায় আপনি দেখেন বাংলাদেশের একটি প্রসিদ্ধ ব্যাংক ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকটাকে এসালম গ্রুপ ৭৪,০০০ কোটি টাকা এখন পর্যন্ত আমার জানা তথ্য মতে তারা লোপাট করেছে, ধ্বংস করে দিয়েছে। তার বাচ্চা সন্তানকে এখানে চেয়ারম্যান বানিয়ে বসিয়ে রেখেছিল। তারপরে এটাকে ২০১৭ সালে একেবারে বিশেষ বাহিনী ডেকে এনে তারপরে তাদেরকে ওই জায়গায় বসিয়ে ইনস্ট্যান্ট তার চেয়ারম্যান এমডি সবাইকে পদত্যাগে বাধ্য করেছে। বহির্বিশ্বে আপনার আইডিপির ৭০% শেয়ার ছিল, শেয়ার হোল্ডারদেরকে ৩ দিনের নোটিশে মিটিং করে তারা আসতে পারেন নাই, তারা বাধ্য হয়েছেন তাদেরগুলো সেল করতে। এভাবে করে বাংলাদেশে যারাই ছিল তাদের সবগুলো শেষ করে দেওয়া হয়েছে এবং কথিত আছে বাংলাদেশি ইসলামী ব্যাংকটা জামাত শিবির বেস প্রমোট হওয়া একটি ব্যাংক। তো ভালো, তো যদি একটা জামাত শিবির ভালো একটা প্রতিষ্ঠান করে, সেটা তো আমাদের ফেসিবাদ দখল করেছে, ফেসিবাদের হাত থেকে আবার যদি যারা উদ্ধার করে এবং তারা যদি সেটাকে সুন্দরভাবে পরিচালনা করে ওই ১ নাম্বার ব্যাংকে নিয়ে পৌঁছাতে পারে, সেটা তো খারাপ কিছু নয়। এখন যদি কোনো নেতা কিংবা আমি কথার ছলে যদি আমি তাকেও বিতর্কিত করতে গিয়ে বলি যে এটা দখল করলো কেন, তার মানে কি আপনি আওয়ামী লীগ এটাকে পরিচালনা করুক সেটা চাচ্ছেন? নিশ্চয়ই না। এভাবে করে মানারাত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র দেখবেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ক্ষেত্র দেখবেন, প্রতিষ্ঠানগুলো ভিন্ন আদর্শের মানুষরা পরিচালিত করত, আওয়ামী লীগ এগুলোকে দখল করেছে। যেই প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ দখল করেছে, এই ৫ই আগস্টের চেতনা তো ওটাই যে আওয়ামী লীগের হাত থেকে দেশবাসীর হাতে সেটা ফেরত আসতে হবে, হোক সেটা বিএনপির প্রতিষ্ঠান, হোক সেটা জামাতের প্রতিষ্ঠান, অথবা ভিন্ন আদর্শের ডান বামপন্থী যে কোনো মানুষের নাগরিকদের প্রতিষ্ঠান হোক না কেন। কিন্তু গত ১৬ বছর কিন্তু আমরা সেটা দেখেছি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যেই এই অতিরঞ্জিত শব্দচয়নগুলো আমাদের জাতীয় ঐক্যকে বিনষ্ট করবে। এখন আপনি বলতে পারেন যে শেখ হাসিনাকে থামানোর জন্য আমরা সবাই এক। হ্যাঁ, আমরা সবাই এক, সদরঘাটে একটা দরকার, এমার্জেন্সি সবাই যাবে, সবাই প্রতিহত করবে। কিন্তু এটার মধ্যে আর একটা রেড অ্যালার্ট আমাদের জনগণের মধ্যে কিন্তু ক্ষুব্ধ দানা প্রতিবাদ যদি জেগে ওঠে, সেটা কিন্তু আর একটা বড় ধরনের ক্ষতি। তারা যদি একবার বুঝে ফেলে যে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে ঐক্যমতে পৌঁছতে পারে না, তারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না, কিংবা তারা যে কোনো কিছু নিয়ে এত বেশি টকেটিভ যে এই কথাগুলো জাতির জন্য ক্ষতিকর হচ্ছে, তাহলে কিন্তু আমাদের আগামী দিনের জন্য, এখন না আরো 10 বছর পরের ভবিষ্যৎটা নষ্ট হবে। সেজন্য যেটা এখন করা উচিত ছিল সেটা হচ্ছে রাজনৈতিক জায়গা থেকে, যেটা আমাদের আজিজ ভাই বলার চেষ্টা করলেন, যে রাজনীতিতে কথা থাকবে, আলোচনা থাকবে, আমরা আলোচনা করব, কিন্তু আলোচনার ধরনটার শব্দচয়নগুলো পরিবর্তন করে দিতে হবে। যেমন বলতে হবে আমি বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের কাছে কথা বলতে চাই, জামাত বলবে আমি আমার ৪০ দফা নিয়ে কথা বলতে চাই। ফেসিবাদের বিরুদ্ধে স্টেট সকলের ভূমিকা থাকবে একেবারে ঐক্যবদ্ধ নীতি, কিন্তু আমি আমার দলের আদর্শ প্রচার করে রাষ্ট্র সংস্কার এটা করতে চাই, ওর উপর ভিত্তি করে যত কথা বলবো জনগণ অ্যাকসেপ্ট করবে। কিন্তু ওটা করতে গিয়ে আমি কাউকে ডাকাত বানালাম, কিংবা কাউকে রক্কাটা বানালাম, কিংবা কাউকে চোর বানালাম, কিংবা কাউকে দখলদাস বানালাম, এই কোনো শব্দই জনগণ কোনোভাবে ভালোভাবে নেয় না। আলটিমেটলি এটা আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করবে। এবং এই শব্দচয়নগুলো শুধু রাজনৈতিক দল না, আমাদের যারা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, এরাও যদি কোনো সমন্বয়ক এই একই শব্দচয়ন করে, কিংবা প্লে কার্ড কিংবা ব্যানার ফেস্টুন এগুলো প্রদর্শন করে, সেটাও জনগণ ভালোভাবে নিচ্ছে না। নিবে না কেন? আপনি এই বাংলাদেশে তো একদিনে এই গ্রাউন্ড তৈরি হয়নি। শেখ হাসিনার বিদায়টা হয়তো আপনার চোখে বেজেছে ৫ তারিখ,
কিন্তু এই শেখ হাসিনার বিদায়টার জন্য দীর্ঘ 16 বছর 17 বছরের সংগ্রামী লড়াই কিন্তু এদেশের সবাইকে করতে হয়েছে। ওই চরমনার পীরের দাঁতেও কিন্তু রক্তাক্ত হয়েছে, ঠোঁট ফেটেছে। এখন চরমনার পীর সাহেব কোন দল করেন ওইটা কিন্তু আওয়ামী লীগের আমলে আমার দল করে না বিধায় তার দিকে তাকিয়ে থাকলে বসে থাকলে হবে না। ওই লোক রক্তাক্ত হয়েছেন, ওই মামুনুল সাহেবও কিন্তু বিনা কারণে অকারণে 43টা মামলার আসামি হয়ে জেলের মধ্যে ছিলেন, অতএব তিনিও কিন্তু ওখানে সাফারার। এট দ্য সেম টাইম শাপলা চত্বর যেটা হলো সেই 5ই মের শাপলা চত্বর, সেখানেও কিন্তু মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে। 28 অক্টোবরের ছাত্র শিবির জামাতের ছেলেদেরকে 2006 সালে আওয়ামী লীগ তখন লগি বৈঠার রাজনীতি করেছে। একই উপায়ে বিএনপির 28 অক্টোবরের মিছিলকে এবং সমাবেশকে তারা পণ্ড করেছে, বিএনপির নেতাকর্মীদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে। আবার সর্বশেষ এই 2000 মানুষকে তারা হত্যা করলেন, কাছাকাছি সংখ্যা, এবং 50,000-এর মতো অসুস্থ অবস্থায় আছে। অতএব আমরা সবাই ভিকটিম। আজ আমি কথা বলছি এখানে এসে, কিন্তু দীর্ঘ 6 বছর তো আমরা কথা বলতে পারি নাই, দেশেই থাকতে পারি নাই। অতএব বাংলাদেশের এই জায়গাটায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব, কিন্তু জাতিকেও আমাদের একটা মেসেজ দিতে হবে যে আমরা শুধু ঐক্যবদ্ধই না, আমরা শেখ হাসিনার ইস্যুতে যেমন ঐক্যবদ্ধ, আদর্শিক জায়গা থেকেও আমরা আগামীর বাংলাদেশ গঠনে XYZ এভরিওয়ান উই ক্যান ওয়ার্ক ফর আওয়ার সোসাইটি, আওয়ার নেশন অ্যান্ড আওয়ার পিপল। এটা যখন থাকবে তখন জনগণ আমাদের কথাগুলোকে ভালোভাবে নিবে। আর যদি সেটা ভাইয়া আমরা নিতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে এই বিভাজন তৈরি হলে, অনৈক্য তৈরি হলে, সেটার পরিণতি কিন্তু আরো ভয়াবহতা ধারণ করতে পারে বলে আমি মনে করি। আমি আজিজ, জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপিতে শুরু থেকে কিন্তু এক ধরনের সন্দেহ রয়েছিল। এই সন্দেহের কারণ হলো তারা মনে করছে যে এর পেছনে কেউ না কেউ রয়েছে। সেটি কোনো গ্রুপ থাকতে পারে, কোনো ব্যক্তি থাকতে পারে, কিন্তু তারা সন্দেহটা করে যেটা রয়েছে। এবং দলটির ভেতরে এমন প্রশ্ন উঠেছে যে কোনো কোনো রাজনৈতিক দলের উস্কানি অথবা ভরসাতেই তারা এই কাজটা যাচ্ছে। এবং এইখানে যে সমস্ত কথাবার্তা বলেছেন, বিশেষ করে সংবিধানের ব্যাপারে, সেই বিষয়েও কিন্তু অনেকে আপত্তি জানিয়েছেন। মির্জা আব্বাস বলেছেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলা এটা তো রাফ খাতা নয় যে ছুঁড়ে ফেলা যাবে। আবার বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন যে 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শাসনতন্ত্র। আবার ডক্টর ফয়জুল হক কিন্তু বলছিলেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোনো কথা বলে পার পেয়ে যাওয়াটা কঠিন হয়। ওনারা যখন এই ধরনের কথা বলছেন তখন আবার সোশ্যাল মিডিয়া পাশাপাশি জিনিস দেওয়া হচ্ছে যে বেগম খালেদা জিয়া সংবিধান সম্পর্কে কি বলেছিলেন, মির্জা ফখরুল এই সংবিধান নিয়ে কি বলেছিলেন। এই যে নানান ধরনের কিছুটা বৈপরীত্য, কিছুটা সন্দেহ, কিছুটা উস্কানি, এই যে নানান বিষয় যে আসছে, আমার প্রশ্নটা হলো বিএনপির ভিতরে এই ধরনের সন্দেহ অথবা আশঙ্কার জন্মটা কেন হচ্ছে? ছাত্ররা যে অভ্যুত্থান ঘটিয়েছে নেতৃত্ব দিয়ে, আমি বলবো সামনের কাতারে ছিল, এবং ফ্যাসিবাদ বিরোধী যে মুভমেন্ট, এখানে নিয়ে তো কোনো বিতর্ক নাই। ছাত্ররা যখন সংগঠন করা এবং তারা একা অভ্যুত্থান ঘটিয়েছে এবং ক্রেডিটটা যখন একা নিতে চেয়েছে, তখন কিন্তু সমস্যাটা ঘনীভূত হতে শুরু করেছে। এখন কিন্তু যাই বলেন না কেন, এগুলো কিন্তু ছাত্ররা, এই জন্যই বলছিলাম যে সবাইকে মেপে কথা বলা উচিত। ছাত্রদের কিন্তু মেপে কথা বলছে না। সবসময় দেখেন আপনি, ছাত্ররা কথা বলার পরে বিএনপির থেকে রিয়াকশন দেওয়া হয়েছে, কখনো বিএনপি কিন্তু আগে বলে নাই, কখনো না। তো ছাত্রদের তাহলে হিসাব করতে হবে। ছাত্ররা যদি মনে করে যে 5 তারিখের বিপ্লব করে ফেলেছি, সব জনগণ আমাদেরই সাথে, ঠিক না। এটা তো নির্ধারিত হবে ইলেকশনে। এবং আমি আগেও তো বলেছি যে এক শ্রেণীর, আমার ব্যক্তিগত অবজারভেশন, এক শ্রেণীর, আমি বলবো যে এরা তো নবীন শ্রেণী দিয়ে রাজনীতি হয় না, তারপর আবার সরকারের অনুকম্পা নিয়ে। সুতরাং তাদেরও হিসাব করতে হবে, রাজনীতিবিদদেরও হিসাব করতে হবে। এবং কোনো রাজনৈতিক দল আপনি উদাহরণ দিতে পারবেন না ছাত্রদের কথার প্রেক্ষিতে, ছাত্রদের আচরণের প্রেক্ষিতে রাজনৈতিক দলরা রিয়াকশন ব্যক্ত করে। কেন তারা করবে? তারা তো সরকারের অংশ। বলে যে না আমরা অংশ না। কেমনে অংশ না? আপনার 3 জন তো উপদেষ্টা আছে, সরকারের অংশ তো। আপনি আগে প্রথম দিকে আলোচনা হচ্ছিল না রাজনৈতিক দল, তার নামও বেরিয়ে আসছিল যে ইউনুস সাহেব বিএনপিকে ভয় পাচ্ছে। কে? হ্যাঁ, ভয় পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ হচ্ছে এই সরকার ক্ষমতা আসার পরে
যখন সকল সন্ত্রাসী বের করে দিচ্ছে, পিচ্চি হাদ্দান, পিচ্চি হাল্লাল, অমক সমক, তারেক রহমান বেরোলো না কেন? সাবের হোসেনের 6টা মামলা একদিনে জামিন হয়েছে, পৃথিবীতে কোথায় আছে? একটি মামলা একটি বেঞ্চে আপনার 6টা মামলা বেল হয়। তো বেগম জিয়ার মামলা এত শুনানি লাগে কে? খালেদা জিয়ার মামলা এত শুনানি লাগে না, খালেদা জিয়ার মামলা সবই শেষ করে না, খালেদা জিয়া, তারেক রহমান এটা লাগে কেন? সে তো এখনো বাজারে গুজব আছে যে এটা কি এই যে ঘটনাগুলি ঘটতেছে এখানেও কি 111-এর কোনো আবার চিন্তা আছে কিনা? মির্জা ফখরুল বলেছেন যে তারা প্রয়োজনে মাঠে নামবে যদি নির্বাচন দেরি করে, এরকম একটি বিষয় উনি উল্লেখ করেছেন। আপনার কি মনে হয়? বিএনপি মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা সব করবে, এবং এটা কিন্তু তারেক রহমান সাহেবের প্রতিদিনের বক্তব্য যে এই সরকারকে আমাদের সাহায্য করতে হবে, এবং এই সরকার কোনোভাবে বিফল হলে সেটা আমাদের দেশের জন্য ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। সেই জায়গা থেকে মন্দের ভালো অনেক সময় যে কথা থাকে যে আপনি অনেক কিছু না চাইলেও আপনাকে মেনে নিতে হবে, সেই জায়গা থেকে কিন্তু বিএনপি অবশ্যই মনে করে যে অনেক সময় অসন্তুষ্ট থাকলেও তাদেরকে পাশে রেখেই তাদেরকে সহযোগিতা করেই নির্বাচনের পথে যেতে। যেই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে, যেমনটা একটু আগে আলোচনায় ছিলেন যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে সমস্যা নেই, ঘোষণাপত্রটা যদি একটু ওপেনলি ডিসকাশন করে কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে মতামত ব্যক্ত করে কেউ যদি এটাকে সৌজন্যতার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের 1-2জন প্রতিনিধিকে শহীদ মিনারে উপস্থিত হওয়ার জন্য নিশ্চয়তা বিধান করতে পারতেন ছাত্র জনতা, অথবা তাদেরকে আগের দিন কোনো এক জায়গায় 5 স্টার বা 3 স্টার মানের হোটেলে বসেও কথোপকথন করে যে এই জিনিসটা আমরা ঘোষণা দিতে চাই, চলেন সবাই একত্রে যাই, তাহলে কিন্তু এক ধরনের বিশ্বাস জন্মতো। আর ঘোষণাপত্রটা যখন আপনি ফেসবুকে কোনো ধরনের হয় শহীদ না হয় অন্য কিছু, আমাদের কাছে কালকে এটা হয়ে যাবে, এরকম এক ধরনের গুরুগাম্ভীর্যপূর্ণ কথা আসে হঠাৎ করে, মেঘ না চাইতেই গর্জন বলে না, মানে যেরকম বৃষ্টি না চাইতেই, এইরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি হয়। আমাদের বড় বড় রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাদের সাথে লিংক আপ করা দরকার, যোগাযোগ করা দরকার, তারা কি করছে, তারা কি চায়, তাদের স্বপ্ন কি, টক করতে তো আর সমস্যা নেই, আমরা তো গোল টেবিল বৈঠক করতে পারি। এই যে ধরেন 31 তারিখে তাদের শহীদ মিনারের প্রোগ্রাম করবে, সেটা নিয়ে ফেসবুকে যখন অতিরঞ্জিত কথাবার্তা হয়ে গিয়েছে, আবার দেখা গেল যে রাত 12টার পরে এটা চেঞ্জ হয়ে গিয়েছে, প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে। সে কারণে আমি ছাত্রদেরকে ধন্যবাদও জানাই, কারণ ছাত্ররা কিন্তু ইউনিটি মার্চ করেছে সেখানে, এবং ইউনিটি মার্চ ফর ইউনিটি, এবং সে জায়গায় মার্চ বলতে ওখানে একটা সমাবেশের মতোই হয়েছে, আমি উপস্থিত ছিলাম এবং আমি গিয়েছি আমার দায়িত্ববোধের জায়গা থেকে, যদিও আমি একটা রাজনৈতিক সংগঠনের মানে কি বলে এটাকে, তার শুভাকাঙ্ক্ষী কিংবা কর্মী হওয়া সত্ত্বেও আমি মনে করেছি জুলাই বিপ্লবদেরকে শুধুমাত্র রাস্তায় একা একা ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আমার সেই জায়গা থেকে আমি দায়িত্ব পালন করেছি, তাদের কাছে গিয়েছি, কিন্তু উভয়টাই আমি অনুভব করেছি। নেতৃত্বের ইউনিটিও তাদের ভিতরেও যেমন দরকার, সেটাও আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে, সেটা তৈরি করা দরকার, প্লাস আমাদের পক্ষ থেকেও তাদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া দরকার সেটা নাই, সেটাও অনুভব করেছি। এবং এটার কারণেই আজকের কিন্তু আমাদের ভিতরে এই ধরনের সন্দেহ দানা বাঁধা শুরু করেছে। এবং যেটা আপনি উল্লেখ করলেন যে আমাদের দলের ইতিমধ্যেই একজন সিনিয়র নেতা বলে ফেলেছেন যে প্রয়োজনে আমাদেরকে মাঠে নামতে হবে, এবং এই কথা কিন্তু আজকে না, এটা কিন্তু 5 তারিখ থেকেই শুরু হয়েছে যে আমাদেরকে নির্বাচনের জন্যই আমরা চাই। এবং আপনাকে এটা যদি একটু হলফ করে বলতেও চাই যে বাংলাদেশ যে 5 তারিখে আমরা যে একটা বিপ্লব করলাম, এই বিপ্লবটা আসলে কিসের জন্য? 16 বছর পর্যন্ত কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই। এই জিনিসটাকে এখন ভুলে গেলে হবে না। এখন তরকারি কিভাবে খাবো, মাছ মাংস কিভাবে কিনবো, এটা যেমন আমার প্রতিদিনের একটা দায়িত্ব এবং জানার অধিকার আছে, পাশাপাশি এটা আমার অধিকার আছে আমি কখন সাদা পেপারে ব্যালটে সত্যিকার আমার ভোটটা দিতে পারবো। এখন ভোটটা আপনি কাকে দিবেন ডাজেন্ট ম্যাটার, কিন্তু ভোটটা নিশ্চিত হতে হবে। বাংলাদেশের অনেকের মধ্যে সন্দেহ ছিল যে সেনাবাহিনী তাহলে এখন কোনো ইন্টারাপশন করবে কিনা, কোনো ধরনের কোনো জায়গায় তারা আবার আসবে কিনা, তাদের পক্ষ থেকে কোনো ধরনের রাজনৈতিক এখানে চালছে কিনা, এই ধরনের জায়গা থেকে তিনি ক্লিয়ার করে বলেছেন ওনার যে টেনিউর টাইমটা, এই টাইমের মধ্যে উনি সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বাংলাদেশের জন্য কাজ করারই উদাত্ত আহ্বান জানাবেন। উনি কখনোই রাজনীতিবিদদের জায়গাতে তিনি ইন্টারাপ্ট করবেন না, এবং এই গভর্নমেন্ট সহযোগিতা যতটুকু চাবে ততটুকুতে থাকবে। এখন কিন্তু আমার কাছে একটা জিনিস ভয় হচ্ছে, যেই ছাত্ররা 5 তারিখে জীবন দিল, যেই ছাত্ররা এত বড় নেতৃত্ব দিল, এই ছাত্রদেরকে সমগ্র বাংলাদেশের রাজনীতিবিদরা আবার শত্রু বানিয়ে তাদেরকে বিপদে ফেলে দেয় কিনা, সেটা কিন্তু রাজনীতির জন্য খুব খারাপ পরিস্থিতি হবে। কেন বলছি, আপনি দেখেন একে তো আওয়ামী লীগ এখানে অপেক্ষায় আছে, তার 14 দল সহ সবাই মিলে ছাত্রদের বিপক্ষে।
অ্যাট দ্য সেম টাইম যখন এখন বিএনপিকে বিপক্ষে বানাতে পারবেন কিংবা জামাতকে আরেকদিন বানাতে পারবেন, আরেকটা দলকে বানাতে পারবেন, দ্যাট মিনস তারা কোণঠাসা হয়ে যাবে। আর যখনই তারা কোণঠাসা হবে, এটা আমার গণতন্ত্রের জন্য ধ্বংসের কারণ হবে এবং বাংলাদেশে মানুষ আর কখনোই উজ্জীবিত হবে না, বলবে যার জন্য আমি কাজ করি তারাই আমাদেরকে গর্তে ফালায়। সে কারণে আমার মনে হয় শুধু রাজনৈতিক দলের নেতারা না, ছাত্রদেরও যেমন কোঅপারেশন বাড়াতে হবে, রাজনৈতিক দলদেরকে উইলিংলি তাদের কাছে ফোন করে করে ডেকে ডেকে বসতে হবে। আমার কাছে মনে হচ্ছে এখনো খুব বেশি তাদেরকে ডাকা হয়েছে, সেটা আমার চোখে পড়েনি। যদি ডাকতে পারি তাহলে ঐক্যমতের ভিত্তিতে দেশ গঠন করা সম্ভব। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমি আজিজ। এই যে ঘোষণাপত্র নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছিল, সেটা নিয়ে আসিফ নজরুল একটি দৈনিককে কথা বলেছেন। উনি বলেছিলেন যে আসলে ঘোষণাপত্রের ব্যাপারে কারো কোনো আপত্তি ছিল না, আপত্তিটা এসেছিল যেন একসঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্রটা দেওয়া হয়। এরকম একটি ঘটনা যখন ঘটছিল, তখন ডক্টর ইউনূস এই প্রক্রিয়ার মধ্যে আসিফ নজরুলকে সামিল হতে বলেন এবং সেই প্রক্রিয়া হিসেবে উনি কিছু রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলেন এবং উনি বলছেন যে মোটামুটি এটা ঐক্যমত্য পাওয়া যায় যে ঘোষণাপত্র সবাই মিলে করবে, আর এটা সবার মতামতের ভিত্তিতেই এখন প্রণীত হবে। এবং আপনি জানেন যে বিএনপিও বলেছে যে এই ঘোষণাপত্রে তাদের আপত্তি নেই, কিন্তু গত 16 বছরে যে বিএনপির ত্যাগ তিতিক্ষা, তাদের নির্যাতন নিপীড়ন যে শিকার হয়েছে, সেই বিষয়গুলো যাতে এই ঘোষণাপত্রে থাকে। আসিফ নজরুল সাহেব যে কথা বলেছে এটা সঠিক বলেছে, এটাই বক্তব্য। কারণ আন্দোলনটা ওই জায়গায় সমস্যাটা তৈরি হচ্ছে যে ছাত্ররা মনে করেছে আমরা একা বিপ্লবটা ঘটিয়েছি, অভ্যুত্থানটা ঘটিয়েছি, সমস্যাটা এখানে। কিন্তু এই আন্দোলনের পাটাতনটা কিন্তু তৈরি করেছে রাজনৈতিক দলের। এইটাই বলছি যে আপনি যদি সেই 111 যদি বাদও দেন, 111 পরেও তো 15 বছর গেছে। এই 15 বছর তো জামাত বিএনপি কম অত্যাচারিত হয় নাই। জামাতের অকারণে গরু জবাই তাকে গরু জবাই করছে না, হ্যাঁ, সেই আইনে তো এখন বিচার হবে। এটা অবশ্য চেঞ্জ করছে কিছু, যাই হোক। বিএনপির ধরেন এক্স-এমপি পর্যন্ত মারি ফেলছে, এরকম প্রায় 700-র মতো গুম হয়েছে। এই যে আয়নাগর টায়নাগরে বহুত লোক পাওয়া যাচ্ছে, লক্ষ লক্ষ লোকদের বিরুদ্ধে মামলা। এই জন্যই বলছি যে এই জিনিসটাকে কালেকটিভলি চিন্তা করতে হবে। অর্থাৎ আন্দোলনটা ফেসিবাদ যেদিন ক্ষমতায় আসছে সেদিন থেকেই দলনের পরিকল্পনা শুরু করেছে, কার্যকরী করছে আসে শেষে। তো এই জন্যেই শুরু থেকেই এটার একটা ইতিহাস অবশ্যই ঘোষণাপত্র আকারে সংরক্ষণ হওয়া উচিত। সমস্যাটা ওই জায়গায়, যখন বিএনপি যদি বলে এটা আমার অবদান, জামাত বলে আমার অবদান, ছাত্ররা বলে আমার অবদান, তাহলে তো হবে না। কারণ আমরা তো দেখেছি আমরা সবার অবদান। যেমন ধরেন এই বক্তব্য তো আছে যে ছাত্ররা কোঠা সংস্কার চাইছে, সেখান থেকে আন্দোলন আমি লিখেছিও। শেখ হাসিনার এই ফেসিবাদী আচরণ, অহমিকা, কাউকে পাত্তা না দেওয়া, এইসব তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই কারণে এইটা কিন্তু ওই তারপরে ঘটনা রংপুর এইসব ঘটনায় বেগবান হয়েছে, মানলাম। কিন্তু পরে এই যে এক দফা যেটা হলো, এক দফার পর্যন্তও কিন্তু ছাত্ররাই করছে, কিন্তু এর পর থেকেই এই এক দফার আগ থেকেই সব রাজনৈতিক দল যখন ঢুকে গেছে, হ্যাঁ, তখন আমি যদি বলি কোথায় সংস্কার ছিল? কোনো জায়গায় আর কোনো কোঠার সংস্কার ছাড়া কোনো সংস্কারের দাবি ছিল? কিন্তু এটা হলো অভিপ্রায়, একটা পরিবর্তন হয়েছে মানুষের, জনগণ, এটা অভিপ্রায়। রাজনীতিটা সঠিক জায়গায় আসুক, গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হোক, বৈষম্যহীন সমাজ গঠন হোক, আইনের শাসন হোক, সুশাসন হোক, এটা আকাঙ্ক্ষার অংশ হিসেবে এই সংস্কার আসছে। এই জন্যই বলছি যে যা কিছু করা মিলে করুক, অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা আন্দোলনের শরিক ছিল, একমাত্র আওয়ামী লীগ আর মহাজোট ছাড়া। আমির নির্বাচনে মন্ত্রীও থাকেন, অপোজিশনও থাকেন, রাজনীতিটা পলিউটেড করছেন তো আপনারা, তা আপনাকে ডাকবে আমরা ডাকবো। তো এই জন্য বলছি যে সবাই যদি অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এটা প্রধান দায়িত্ব, এই গ্যাপটা যাতে তৈরি না হয়। ডক্টর ফয়জুল হক, আসিফ নজরুল কিন্তু চিত্রটি এখানে উল্লেখ করেছেন, আপনি কি বলবেন? না, অবশ্যই আমরা দেখলাম যে ওই শহীদ মিনারকে কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যেমন বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনের
আমি যদি দেখি যে ওই অর্থে কেউ সেই প্রোগ্রামটিতে তখন যায়নি। তো ছাত্ররা কিন্তু সেখানে একমুখী হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সুন্দর একটা উদ্যোগ নিয়ে আসিফ নজরুল স্যারকে এখানে ইনক্লুড করে যে সিদ্ধান্তটা নিয়ে এই ঘোষণাপত্রের জায়গাটাকে সর্বদলীয় করার একটা চেষ্টা করে যাচ্ছেন, এবং তাদেরকে ছাত্ররাও কিন্তু 15 তারিখ পর্যন্ত সময় দিয়ে দিয়েছে ইতিমধ্যে। তো এই 15 তারিখের মধ্যে তাদের এই সফলতাটা যদি তারা দেখাতে পারেন, সেটা আরেকবার বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করবে বলে আমি মনে করি। আসিফ নজরুল সাহেব এটা দায়িত্বে এসেছেন এজন্যই যে তাকে রাজনৈতিক নেতাদের সাথে কথা বলতে হবে। দেখেন, বাংলাদেশের ঘোষণাপত্র নিয়ে কোনো রাজনৈতিক দল দ্বিমত পোষণ করে না। আমরা কিন্তু 5 তারিখের আগ পর্যন্ত কেউ জানতাম না কোন দিকে বাংলাদেশ যাচ্ছে। এমনকি শেখ হাসিনাও জানে না যে দুপুরবেলা ভাত খেতে পারবে না। ওই লক্ষণ সেনের মতো ওনারও নাকি একই রুচির পরিবর্তন হয়েছে, যে উনিও খেতে পারে নাই দুপুরবেলা, সেও খেতে পারে নাই দুপুরবেলা, এবং দুজনই একই অবস্থা, পালিয়ে গিয়েছে, উনিও গিয়েছে। তো সেই একটা কঠিন পরিস্থিতি ছিল যে একটা স্বয়ং প্রধানমন্ত্রী ওই সময়ের অবৈধ আর বৈধ, সে তার জায়গা থেকে পালিয়ে যাচ্ছে, সে জানে না 11টার আগে, সকালের আগে। তার মানে বাংলাদেশের কাছে তো ঘোষণাপত্র পরের কথা। তো এটা একটা গড গিফটেড একটা স্পেশাল জায়গায় আমরা অ্যাওয়ার্ড হিসেবে পেয়েছি জনগণের এই 16 বছরের ত্যাগের কারণে, রক্ত ঝরানোর কারণে, সব রাজনৈতিক দল, মতের মানুষদের কারণে। আপনি কি মনে করেন আমাদের এই আন্দোলনে নায়ক, নায়িকা, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক কেউ আসে? সবাই আসছে। কেন আসছে? তারাও স্বক্ষেত্রে নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। তো সকল নিপীড়িত মানুষের বিপ্লবটা যখন 5 তারিখ হয়েছে, এই 5 তারিখের পরে এখন সবাই অনুভব করে যে এটাকে একটা ইতিহাসের জায়গায় লিপিবদ্ধ রাখতে হলে ঘোষণাপত্রের প্রয়োজন। এখন ঘোষণাপত্র যখন প্রয়োজন, সেটাকে আমি শুধু ছাত্র গিয়ে একটা ঘোষণা লিখে দিলাম আর প্রচার করে দিলাম, সেটা তো সবাই অ্যাকসেপ্ট করবে না। তো সে কারণেই আমি মনে করি বিএনপির সাথে, জামাতের সাথে, অন্য রাজনৈতিক দলের সাথে, যেটা আমাদের আজিজ ভাই উল্লেখ করলেন, যে একমাত্র ফ্যাসিবাদের দোসর ছাড়া, আপনার এই মহাজোট বা আওয়ামী লীগের লোকজন ছাড়া, যারা আগের দিনে আমাদেরকে খুন হত্যার সাথে জড়িত ছিল, বাকি সবার সাথে সমন্বয় করে প্রয়োজনে ছোট ছোট রাজনৈতিক দলেরও যদি কোনো ত্যাগ থেকে থাকে গত 16 বছরের, তাদেরটাও এক লাইনে, এক সেন্টেন্সে এখানে আনা উচিত বলে আমি মনে করি। তাতে আপনার ছোট হবেন না, বরং আপনি বড় হবেন। কারণ এই রাষ্ট্রটাকে গঠন করতে হলে মাল্টিকালচারাল কান্ট্রি আমার এই দেশ। এদেশে কালো থাকবে, সাদা থাকবে, হাফ স্কার্ফ থাকবে, ফুল স্কার্ফ থাকবে, কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না, কেউ তার ধর্ম বিশ্বাস করবে, কেউ আদৌ করবে না। এই সকল বহুজাতিক গোষ্ঠীটাকে নিয়ে যদি চলতে হয়, আপনাকে ঐক্যের বিকল্প নাই, এবং বিগ হার্ড নিয়ে আপনার পথ চলার বিকল্প নেই। অতএব ঘোষণাপত্রটা আমি মনে করি একটা বিগ হার্ডের একটা বহিঃপ্রকাশ ঘটবে, এবং সেটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারে, তাহলে জাতির কাছে তারা আরেক স্টেপ জায়গায় এগিয়ে যেতে পারবে। আমি ধন্যবাদ জানাই ছাত্র জনতাকেও যে তারা রকচটা আচরণ এখানে করেন নাই। সব জায়গায় নো রিটার্ন পলিসিতে গেলে রাজনীতিতে সফল হওয়া যাবে না। ঘোষণা দিয়ে যখন আমি ব্যাগ পিছনে চলে আসি, এটা কিন্তু আমার রাজনৈতিক জায়গায় শিক্ষারও, আবার অনেক সময় আমার পরবর্তী প্রজন্মের জন্য বা রাজনীতির জন্য কঠিন হয়ে যায়। সর্বসাকুল্যে আমি মনে করি এমন কিছু আমাদের আচরণ করা উচিত যে আচরণগুলা সত্যিকারে সাস্টেনেবল, যেটা দিয়ে বা জাতি উপকৃত হবে এবং বাস্তব ধর্মী, সেটাই করতে হবে। আমি আজিজ এবং ডক্টর ফয়জুল হক, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।